যাদের বিজ্ঞান বইয়ে মৌল ও যৌগের চ্যাপ্টার আছে, হয়তো সরাসরি মৌল যৌগ এই নামটা নাই, কিন্তু মৌলের গঠন বা যৌগের গঠন বা ইভেন মৌল বা যৌগ সরাসরি নাম না থাকলে যদি এভাবে থাকে, মৌলের মৌলের অপর নাম হিসেবে থাকবে পরমাণু, পরমাণু বা পরমাণুর গঠন, আর যৌগের অপর নাম হিসেবে থাকবে অণু, হ্যাঁ, বা অণুর গঠন, মানে অণু, পরমাণু, মৌল, যৌগ, এইসব জিনিসগুলো নিয়ে যদি কি কোনো চ্যাপ্টার থাকে তাহলে তাদের জন্য আজকের এই ক্লাসটা বা এই ভিডিওটা বানানো হচ্ছে। দেখো, একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু কোনো স্পেসিফিক ক্লাসের জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, মানে স্পেসিফিক একটা ক্লাসের জন্যই বানাচ্ছি না, কারণ আমাদের অনেকের বিজ্ঞান বইয়ে কিন্তু এই কনসেপ্টগুলো আছে। ইভেন আমি দেখছি ক্লাস 7ও আছে, মানে পরমাণু মৌলগুলো আছে, 8 আছে, 9 তো অবশ্যই আছে। ইভেন ক্লাস 6 স্টুডেন্টকেও এখন পদার্থের গঠন হিসেবের মতো পড়তে হচ্ছে। ও বাই দ্য ওয়ে, পদার্থের গঠনের মতো এগুলো পড়া যাবে, ঠিক আছে। সো আমি আজকে কিছু বেসিক আলোচনা করবো যেগুলো আমরা পদার্থের গঠন, বা আমি চ্যাপ্টারটার নাম লিখে রাখতেছি পদার্থের গঠনের মধ্যে কঠিন, তরল, বায়বীয় যে সব কনসেপ্ট আছে এগুলো ছাড়াও আমরা চাইলে অনুপরমাণুগুলো করতে পারি, কারণ পদার্থ কিন্তু অ্যাকচুয়ালি অনুপরমাণুর মাধ্যমে গঠিত হয়, বা বিশেষ করে পরমাণুর মাধ্যমে গঠিত হয়। তো পদার্থ পরমাণুর মাধ্যমে গঠিত হলে, সেটা পরমাণু অণুর মাধ্যমে গঠিত হলে, সেখানে গঠনের মধ্যে আমাদের কনসেপ্টগুলো কাজে লাগবে। সো ওভারঅল আমি এই ভিডিওটা কিন্তু অনেকজনের জন্য বা অনেক ক্লাসকে বেস করে বানাচ্ছি। সো একটু ফোকাস করলে ভালো হবে, যাদের যেরকম করে সিস্টেম সেটা সেট আপ করে বা অ্যাডজাস্ট করে নিবা। যারা নতুন আছো, এটা তো বারবার বলতে হচ্ছে না, যারা নতুন আছো মোটামুটি তারা প্রথম থেকে স্টার্ট করে দিবা। আর যারা কি আছো, মানে পুরনো আছো স্টুডেন্ট, যারা সিনিয়র, এগুলো একবার পড়ে আসছো, অনেক প্রিভিয়াস ক্লাসেসগুলোতে পড়ে আসছো, তাদের জন্য বারবার বলতে হচ্ছে না, জাস্ট রিভিশন আর কি, এই আর কথা। দেখো, আমাদের যে পৃথিবীতে আমরা যা কিছুই দেখি, পৃথিবীতে আমরা যা কিছু দেখি সবগুলোই হচ্ছে পদার্থ। ইভেন দেখি না যে এরকমও পদার্থ আছে, যেমন বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ হয়তো আমরা চোখে দেখি না, কিন্তু এটার অস্তিত্ব বুঝতে পারি, যে বাতাস আছে সেটা ফিল করি, তাই না? তাহলে পদার্থ কিন্তু নর্মালি কিন্তু অণুপরমাণু দিয়েই গঠিত হয়। নর্মালি কি এটা পদার্থ অণুপরমাণু দিয়েই গঠিত হয়, ওকে। তো পদার্থের যদি গঠন পড়তে হয় তাহলে আমাকে অবশ্যই অণুপরমাণু সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এবং খুব ভালো করেই থাকতে হবে। সো অণুপরমাণু বা মৌল যৌগের এইসব কনসেপ্টগুলো কিন্তু অনেক অনেক একটু মানে বিশাল হিউজ পড়া আছে কিন্তু এই চ্যাপ্টারগুলোতে। সো আমরা বেসিক থেকে যাব, যাতে হিউজ পড়াগুলোতে আমরা প্রবেশ করার সময় কোনো বাধা বা কোনো প্রবলেম ফিল না করি, ঠিক আছে। সো দেখো, আমাদের যে কোনো পদার্থ, আমি আবার বলছি, যে কোনো পদার্থ অণুপরমাণু দিয়ে গঠিত। আবার বলছি, পদার্থ অণুপরমাণু দিয়ে গঠিত, অথবা সব থেকে বড় কথা হচ্ছে এখন অণুপরমাণু কি, ঠিক আছে। অণুপরমাণুগুলো যদি আমি বুঝতে পারি, আমরা মৌল যৌগের কনসেপ্টটা বুঝে যেতে পারবো। দেখো, একটা পদার্থ যদি পরমাণু হচ্ছে সব থেকে ক্ষুদ্র কণা, মানে গাঠনিক স্টাইলের মধ্যে, কিন্তু পরমাণুর ভিতরেও আবার অনেক কণিকা আছে। কণা এবং কণিকার মধ্যে পার্থক্য আছে, এদেরকে আমরা বলবো কণা। আর এরা আবার যেসব জিনিস দিয়ে গঠিত হয় তাদেরকে বলবো আমরা কণিকা। কণিকাগুলো আমরা পরে পড়তেছি, এগুলো আমাদের পরে ক্লাসের পড়া, যেগুলো আমি জাস্ট নামগুলো আমি তো নর্মালি এখানে বলে রাখতে পারতেছি। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে। এগুলো আমরা ভবিষ্যৎ ক্লাসে পড়বো, জাস্ট আমি কিওয়ার্ডসগুলো লিখে রাখতেছি যাতে কোনো প্রবলেম না হয় আমরা কখন কি পড়বো সেটা নিয়ে, ঠিক আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এছাড়া আরও অনেকে আছে, ম্যাসন আছে, পজিট্রন আছে, অনেকগুলো আছে, কিন্তু এই তিনজন হচ্ছে স্থায়ী, বাট সবসময় থাকে, যে কোনো পদার্থের মধ্যে থাকে, মানে কম বেশি থাকে, বা অনেক সময় একটা না থাকলেও অন্যগুলো থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে, সব পদার্থের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কনসেপ্ট আমরা ইউজ করতে পারি। কিন্তু ম্যাসন, পজিট্রন যেগুলো সেগুলো অস্থায়ী কণা, সেগুলো আমরা ভবিষ্যতে আলোচনা করার সময় বুঝতে পারবো। সো আজকে হচ্ছে আমরা পরমাণু অণু নিয়ে আলোচনা করব। যে কোনো কি বলছি আমি, যে কোনো পদার্থ পরমাণু এবং অণু দিয়ে গঠিত। একটা পদার্থকে ভেঙে আমরা যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ বা আরও পাওয়ারফুল মাইক্রোস্কোপগুলো দিয়ে দেখি, তখন আমরা ওখানে একদম সব থেকে ডিপেস্ট এরিয়া যেগুলো আছে, একদম জুম ইন করতে করতে একদম ভিতরে চলে গেলে আমরা পরমাণুকে দেখতে পাবো। পরমাণু কিন্তু খালি চোখে দেখা যায় না, এতই ক্ষুদ্র যে, আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, যে এত ক্ষুদ্র যে মানে এটা কিভাবে আমরা চোখে দেখতে, একটা হিউম্যান হয়ে বা একটা মানুষের চোখে আমরা কখনো সম্ভব কেন নয় সেটা দেখতে একটা আইডিয়া নিতে পারো। এই যে আমি এখানে একটা বিন্দু দিলাম কলম দিয়ে, এখানে প্রায় 25 লক্ষ কার্বন পরমাণু, আরো বেশি হতে পারে, কমও হতে পারে, কাছাকাছি হতে, আমি জাস্ট অ্যাভারেজ নাম্বারটা বলতেছি। এখানে এই বিন্দুটাতে
25 লক্ষ কার্বন পরমাণু আছে। আমি আবার বলতেছি, কার্বন পরমাণু 25 লক্ষটা এই জায়গায় আছে। তুমি চিন্তা করতে পারতেছো, একটা জায়গায়, এই ছোট একটা জায়গায় 25 লক্ষটা কার্বন পরমাণু। তো কি পরিমাণ ছোট হলে তারা এতগুলো পরমাণু একটা বিন্দুর মধ্যে আটকে যায়। ইভেন আমাদের এই বিন্দুটা দেখতেও অনেক কষ্ট হতে পারে অনেকের চোখে। সেই বিন্দুতে 25 লক্ষটা কার্বন পরমাণু আছে। অনেক ইম্পর্টেন্ট একটা মৌল বা পরমাণু কার্বন কিন্তু। তাহলে এই পরমাণু খালি চোখে দেখা যাবে না, বাট আমরা পাওয়ারফুল মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা পরমাণু পদার্থের গঠন যখন আমরা করে বিশ্লেষণ করে অ্যানালাইজ করি, তখন কিন্তু আমরা দেখতে পাই যে পরমাণু আছে, পরমাণু অস্তিত্ব আছে। ইভেন পরমাণুর ভিতরেও অনেক ছোট ছোট কণিকা আছে। ওকে, ফাইন। সো তার মানে আমরা যখন মৌল যৌগ সম্পর্কে আইডিয়া নিতে যাব, তখন অবশ্যই আমাদেরকে মৌল যৌগর ভিতরে কি আছে সেগুলো নিয়ে আমরা আইডিয়া নিব। তার আগে আমরা পদার্থ যে জিনিসগুলো দিয়ে গঠিত, যে মৌল হচ্ছে বা যৌগ হচ্ছে, এই যে জিনিসগুলো বা পরমাণু হচ্ছে, সেগুলোর সঙ্গে আইডিয়া লাগবে। এখন কথা হচ্ছে, পরমাণুকে বুঝতে গেলে পরমাণুর আগে আমরা পড়বো পরমাণুর পরমাণুকে যে রিয়েলি বিজ্ঞানীরা কি নামে অ্যাকচুয়ালি বাইরে থেকে আমরা বলতে পারি। সো আমি এখানে একটা নর্মাল একটা বেসিক দিচ্ছি। এই বেসিকটা হচ্ছে, পরমাণুর অপর নাম হিসেবে আমরা ইউজ করব মৌল। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, পরমাণুর অপর নাম হচ্ছে মৌল। ওকে, এটা আমরা মৌল হিসেবে পড়বো। মৌলের নাম 118টি মৌল আমাদের পর্যায় সারণী দেওয়া আছে, বা এই মুহূর্তে পাওয়া গেছে, হয়তো আরো পাওয়া গেছে, এখন পর্যন্ত বইয়ে আসে না, আবিষ্কারের মাধ্যমে এখনো চলতেছে, আবিষ্কারের বা কাজ এগুলো চলতেছে। পরমাণুর অপর নাম হচ্ছে মৌল। আর অণুকে আমরা বলতে পারবো যৌগ। ঠিক আছে, অণুকে আমরা বলবো যৌগ। ঠিক আছে, যৌগ কিন্তু আনলিমিটেড, আমরা অনেক যৌগ গঠন করতে পারি, সেটা সিস্টেম্যাটিক্যালি। আবার এমনি না, যৌগ কিন্তু আমরা আনলিমিটেড ভাবে গঠন করতে পারি, আনলিমিটেড যৌগ। কিন্তু মৌল কিন্তু কি নির্দিষ্ট। আবার এখানের মধ্যেও পরমাণু বা মৌল, আবার এখানে 118টা কিন্তু সবার নেচারালি পাওয়া যায় না, আমরাও কিছু আবিষ্কার করছি, মানুষ কৃত্রিমভাবে। কোথায় আবিষ্কার করছে? ল্যাবরেটরিতে আবিষ্কার করছে। তো 118টার মধ্যে 98টা হচ্ছে প্রকৃতিতে বা নেচারে পাওয়া গেছে, আর বাকি 20টা হচ্ছে কি মানুষ আবিষ্কার করছে ল্যাবে। কিন্তু কথা হচ্ছে, এই 98টা হোক আর 20টা হোক, সবগুলোর কিন্তু সিস্টেম্যাটিক্যালি প্রায় একইভাবে আমরা পড়ালেখা করব। যাই হোক, তো পরমাণু, ছোট ছোট পরমাণু কথাটাকে তুমি বিশ্লেষণ করে বুঝতে পারবা। পরম যোগ অণু, পরম শব্দটা আমরা তখন ইউজ করি যখন কোনো কিছু ক্ষুদ্রতা বুঝায় বা ছোট বুঝায়। ক্ষুদ্র অণু বা অণুর ক্ষুদ্র অংশ এভাবে বলতে পারি আমরা। সো অণু হচ্ছে তাহলে বড়। অনেক স্টুডেন্ট মনে করতে পারে এরকম, জাস্ট অদ্ভুত একটা চিন্তা ভাবনা করতে পারে যে পরমাণু এবং অণু শব্দটা বড় হচ্ছে, তো সেটা বড় হতে পারে, একটা বাকওয়াস লজিক দিয়ে চিন্তা করতে পারে। বাট অ্যাকচুয়ালি সেটা নয়। আমরা একটু বিশ্লেষণ করতে পারি যে পরমাণুকে ভাঙলে যে পরম অণু ক্ষুদ্র অণু অথবা অণুর ক্ষুদ্র অংশ। ঠিক আছে, তাহলে অণু বড় নাকি পরমাণু বড়? অবশ্যই অণু বড়, পরমাণু ছোট। অনেকগুলো হতে পারে, একটার চেয়ে বেশি পরমাণু হলে সেটা কি হয়ে যাবে? অণু হয়ে যাবে। সো অণুর ভিতরে একাধিক পরমাণু আছে। ওকে, ফাইন। সো আগে আমরা যদি পরমাণু অর্থাৎ ছোট অংশটা শিখে ফেলি বা বুঝতে পারি, তখন পরমাণুগুলোকে একটার সাথে একটা যোগ করে, সিস্টেম্যাটিক্যালি যোগ করে, সিস্টেম আছে এগুলোর মধ্যে, সূত্র আছে, ফর্মুলা আছে, এগুলোর মাধ্যমে যোগ করলে আমরা অণু পাবো। আর অণু পাবো মানে হচ্ছে অ্যাকচুয়ালি যৌগ বলতে পারবো। আর যৌগ বলতে পারলে আমরা সেখানে পদার্থের মধ্যে ঢুকে যেতে পারবো ধীরে ধীরে। তো স্টেপ বাই স্টেপ এ হচ্ছে আমাদের কাহিনী, আমাদেরকে পরমাণু পড়তে হবে। এখন পরমাণুকে অপর নামে কি বলা হচ্ছে? মৌল। তো আমরা ফার্স্টে কিছু মৌলের আইডিয়া নিব। আমাদের যে 118টি মৌল আছে আমাদের পর্যায় সারণীতে বা কেমিস্ট্রিতে বা রসায়নে বলো বা বিজ্ঞানে, নর্মালি আমরা বলতেছি অ্যাজ ইউজুয়াল বিজ্ঞানের মধ্যে আমরা যদি 118টা মৌল হিসেবে নির্দিষ্ট সিস্টেমে পড়ি, তাহলে আমাদেরকে 118টা মৌলটা এখনই শিখতে হবে না। আমরা বেসিক্যালি কিছু জিনিস ইউজ করার জন্য বা বোঝার জন্য কয়েকটা মৌলের নাম শিখবো। আমি সাজেস্ট করবো 20টা মৌল, অ্যাটলিস্ট 20টা মৌলের নাম শিখতে। তো আমি মৌলের নামের একটা তালিকা দিব এই মুহূর্তে। ওই মৌলের নামগুলো আমরা শিখে রাখবো। তারপর ওগুলা
কিভাবে কাজ করে, কিভাবে একটার সাথে একটা বিক্রিয়া করার মাধ্যমে অণু আসে, কিভাবে অণুর মাধ্যমে পদার্থ বা এয়ার সিস্টেমগুলো আসে, সেগুলো আমরা সবগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকতে পারবো। তো ফার্স্টে আগে তাদের পরিচয় জানতে হবে, তাও পরিচয়গুলো কিভাবে জানতে হবে সেটার একটা সিস্টেম আছে। দেখো আমরা যেমন ক্লাসে আমাদের যেমন ক্লাসের র্যাঙ্ক থাকে সেভাবে রোল কল করা হয়, রোলগুলোকে তোমার কল করে রোল 1 রোল 2 এভাবে যে ডাকা হয় যে প্রেজেন্ট আছে কিনা বা অ্যাবসেন্ট আছে কিনা সেটা দেখার জন্য, সেম এরকমও এখানে একটা র্যাঙ্ক আছে, প্রতিটা মৌলের একটা র্যাঙ্ক আছে, এখানে কিন্তু ওলট পালট করে লেখা যাবে না। তো ফার্স্ট থেকে 20 পর্যন্ত আমরা সিরিয়াল মেনটেন করে কিছু মৌলের নাম 20টা মৌলের নাম লিখে ফেলবো, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে হাইড্রোজেন, 1 নম্বরে হবে হাইড্রোজেন। হাইড্রোজেন এটার আবার প্রতীক আছে, আমরা কিন্তু ফুল এখানের মধ্যে যে হাইড্রোজেনের নামটা ফুল ইউজ করব তাই না, যেমন এটা ইংলিশ নাম হচ্ছে হাইড্রোজেন, এটা ফুল প্রতীকটা আমরা এখানে ইউজ করব, মানে সরি ফুল নামটা আমরা ইউজ করতে পারবো না, যেহেতু আমরা সংকেতটা বা প্রতীকের মাধ্যমে ইউজ করবো। মৌলের ক্ষেত্রে কিন্তু প্রতীক হয়, মৌলের ক্ষেত্রে প্রতীক হয়, কিন্তু যৌগের ক্ষেত্রে সংকেত হয়। তো মৌল যেহেতু সিঙ্গেল একটা জিনিস, মৌল হচ্ছে সিঙ্গেল আর যৌগ হচ্ছে অনেকগুলো বা মাল্টিপল, এখানে আমি আবার লিখে দিচ্ছি মৌল শব্দটা হয় সিঙ্গেল বা যে কোনো একটি, আর যৌগ হয় মাল্টিপল বা একাধিক। মাল্টিপল শব্দটা মনে হচ্ছে একাধিক, এই কারণে শব্দটার নাম যৌগ বা যৌগিক পদার্থ হয়, আর সিঙ্গেল যেখানে সেখানে হচ্ছে মৌল, ঠিক আছে। তো এই জন্য মৌলের ক্ষেত্রে আমরা ইউজ করব প্রতীক, মৌলের ক্ষেত্রে কি ইউজ করব প্রতীক, আমি এই জায়গাটাতে লিখি মৌলের ক্ষেত্রে হবে প্রতীক, এগুলো সবগুলো নোট করতে হবে আমাদেরকে। মৌলের ক্ষেত্রে হবে প্রতীক আর যৌগের ক্ষেত্রে হবে সংকেত। তাহলে যেখানে একাধিক জিনিস থাকে সেখানে থাকবে সংকেত, আর যেখানে সিঙ্গেল জিনিস থাকবে সেখানে হবে প্রতীক, ঠিক আছে। তো হাইড্রোজেনের প্রতীক হিসেবে আমরা ইউজ করবো জাস্ট এইচ, ওর নামের প্রথম অক্ষরটা। এগুলো বইয়ে তোমাদের থাকবে, জাস্ট অনেকভাবে বুঝেছি, আমি জাস্ট যতটুকু দরকার ততটুকু আমি বলে দিচ্ছি। দেখো এখানে আমি যেগুলো ইউজ করছি এটা হচ্ছে র্যাঙ্ক নাম্বার। তো পরমাণু যেহেতু আমরা পড়তেছি বা মৌল যেহেতু পড়তেছি, তো তাদের নাম তাদের কথার উপর ভিত্তি করে এই সংখ্যাটার নাম দেওয়া হয় পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে মৌলের নাম, মৌলের নাম এটা হচ্ছে বাংলা আর এটা হচ্ছে ইংরেজি, ঠিক আছে। এখন এখানে আরেকটি জিনিস আমাদের জানি রাখতে হবে যে সব সময় মৌলের নাম বা সায়েন্সে অনেক নাম সবসময় ইংরেজিতে সেট করা হয় না, ইংরেজিতেও সেট করা, শুধু যে ইংরেজিতে সেট করা তা না, ইংরেজির বাইরেও আরেকটা ভাষা ইউজ করা হয়, সেটা হচ্ছে ল্যাটিন। ল্যাটিন ভাষার শব্দ আমরা এখানে ইউজ করতে পারি। আর এটা হচ্ছে প্রতীক, ওকে। তাহলে এটা প্রতীকের গ্রুপ, এটা হচ্ছে ইংরেজি বা ল্যাটিন একটা ভাষা নিব, এটা হচ্ছে মৌল, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। যেখানে ইংরেজি নাম নিয়ে প্রবলেম হবে সেখানে ল্যাটিন ভাষা দিয়ে আমাদের ওই জায়গাটাকে সিস্টেম বা অ্যাডজাস্ট করে নেওয়া হবে। 2 নম্বরে হবে হিলিয়াম, ঠিক আছে। 2 নম্বরে হবে হিলিয়াম, ইংলিশ নামটা হচ্ছে HELIUM, হিলিয়াম, এবং তার প্রতীকটা হবে HE। কেন HE? কারণ দেখো আমি যদি এখানে প্রথম অক্ষরটা নিই তাহলে হাইড্রোজেনের সাথে গুলাই যাবে, দুইটা H নিলে কোনটা হাইড্রোজেন কোনটা হিলিয়াম বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই এরা সিস্টেম করছে কি প্রথম অক্ষরটার সাথে যদি মিলে যায় কারোর সাথে, তাহলে দ্বিতীয় অক্ষরটা নিয়ে ওই জিনিসটাকে ডিনোট করা হবে। 3 নাম্বারটা লিথিয়াম, ওকে। লিথিয়াম এগুলো একদম এগুলো কিন্তু সিরিয়ালি শিখতে হবে, এগুলো ধরে নিতে পারো যে মৌলের র্যাঙ্ক নাম্বার। রোল 1কে যেমন রোল 2 টাকা যাবে না, রোল 2কে 3 টাকা উলট পালট করা যাবে না, সেম সিরিয়ালি এগুলো বলতে হবে, 1 থেকে 2 3 এরকম সিরিয়ালি বলতে হবে। লিথিয়াম, LI, এই দুটো অক্ষর নাম হয়েছে LI, ওকে। 4 নাম্বারটা হচ্ছে বেরিলিয়াম। এগুলা আপাতত আমাদের কাছে মনে হচ্ছে মুখস্থ করার মতো, কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে করতে মানে ক্লিয়ার হয়ে যাবে। বেরিলিয়াম, বেরিলিয়ামের প্রতীক হবে BE, ঠিক আছে, BE। 5 নাম্বার হচ্ছে বোরন, BORON, বোরন, ওর প্রথম অক্ষরটাই নেওয়া হয়েছে B, ঠিক আছে। 6 নাম্বার হচ্ছে কার্বন। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, যদি পড়ার সময় কোনো কোয়েশ্চেন চলে আসে কোনো কিছু জানার জন্য, অবশ্যই আমাকে কমেন্ট করবা, অথবা তোমাদের যে গ্রুপটা সেট করা আছে গ্রুপের মধ্যে গিয়ে প্রশ্নটা করবা, কমেন্টের প্রশ্ন করতে পারো। 7 নাম্বার হচ্ছে নাইট্রোজেন, কারণ এখানে অনেক কিছু এক একজনের মস্তিষ্ক এক এক রকম, সো অনেক ধরনের কি চলে আসতে পারে, কোয়েশ্চেন আসতে পারে, অনেক ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসতে পারে, এবং আসাটাই স্বাভাবিক এবং আমি চাই আসুক।
যত ভালো কোয়েশ্চেন আসবে, তত ভালো উত্তর আসবে, তত ভালো মেধাটা স্টিমুলেট হবে অথবা বিল্ড হবে, ঠিক আছে, বা স্ট্রং হবে। এখন আমরা 8 নাম্বার পড়বো। 8 নাম্বার হচ্ছে অক্সিজেন, আমাদের প্রাণ যেটাকে বলা হয়, প্রাণবায়ু, অক্সিজেন। ওকে, অক্সিজেন কয় নাম্বারে তাহলে? 8 নাম্বারে অক্সিজেন, এই যে যার প্রতীক হচ্ছে ও। 9 নাম্বার হচ্ছে ফ্লোরিন, এগুলো তোমরা পড়তে পড়তে চলে আসবে। ফ্লোরিন, অনেকে ফ্লোরিনও বলে, বাই দ্য ওয়ে, ফ্লোরিন, ঠিক আছে, এফ। ক্লোরিন। আর 10 নম্বরে হচ্ছে নিয়ন। 10 নম্বরে কি? নিয়ন। তাহলে এটা হবে NE। NE এখানে কেন NE নেওয়া হয়েছে? কারণ অলরেডি N নাইট্রোজেনের জন্য সেটআপ করা হয়েছে, ঠিক আছে। এবারটা এই জায়গায় আমি 10টা লিখলাম, বাকি 10টা আমরা ওই পৃষ্ঠায় লিখবো। তবে আরেকবার আমরা দেখিনি, প্রথমে থাকবে পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে নাম, তারপর হচ্ছে তার ইংলিশ বা ল্যাটিন নামটা। এখানে পর্যন্ত সবাই ইংলিশ নাম ইউজ হয়েছে বাই দ্য ওয়ে। তারপর গিয়ে প্রতীকটা, এইগুলোই কিন্তু আমরা যখন আমরা যৌগ গঠন করব বা যেখানে কেমিস্ট্রিতে বা বিজ্ঞানের যে জায়গাগুলোতে ইউজ করবো, আমরা কিন্তু আমাদেরকে এগুলোই ইউজ করতে হবে। আর প্রতীক শুধুমাত্র মৌলের ক্ষেত্রে হয়, আমি আবার বলতেছি, প্রতীক শুধুমাত্র মৌলের ক্ষেত্রে হয়, যৌগের ক্ষেত্রে নয়। সিঙ্গল যে জিনিসটা সেটা হচ্ছে প্রতীক, সেটা মৌলেও হতে, মৌলের নামও হতে পারে, সিনোনিম পরমাণু হতে পারে, ঠিক আছে। সো আমরা 11 নম্বরে চলে যাই। 11 নম্বরে হচ্ছে সোডিয়াম। ওকে, এখানে একটু দেখার বিষয় আছে। দেখো, সোডিয়ামের ইংলিশ নামটা হচ্ছে SODIOM, সোডিয়াম। ইংলিশ যে স্পেলটা, স্পেলিং করলে হলে SODIOM হয়, কিন্তু আমি এখানে S বা SO নিতে পারবো না প্রতীকে, কারণ S সালফারের ক্ষেত্রে আর SO সলিবডিয়ামের ক্ষেত্রে সেট করে ফেলা হয়েছে। তো আমরা এখানে তার ল্যাটিন নামটা নিব, তার ল্যাটিন ভাষার নামটা হচ্ছে নাট্রিয়াম, যার কারণে Na নেওয়া হয়েছে, ঠিক আছে। তার এটা নেওয়া হয়েছে কি? Na। NO নেওয়া যাবে না, কারণ N অলরেডি নাইট্রোজেনে আছে, ঠিক আছে। তবে Na নেওয়া হয়েছে। Na নামটা দেখলে সোডিয়ামের কোনো প্রোনাউন্সিয়েশন বা প্রোনাউন্স করা যাচ্ছে না, তাই না? এখানে সোডিয়ামে S এর কোনো টাচই নেই, বাট এটাকে সোডিয়ামই বলতে হবে। Na নাম কিন্তু Na। হ্যাঁ, তুমি চাইলে এটাকে নাট্রিয়াম বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ব্যবহার করি যে নামটা অলওয়েজ, সেটাকে সোডিয়াম হিসেবে চিনি। সো আমরা Na ইউজ করব। তো এখানে আমরা 10 নম্বর পর্যন্ত কোনো ধরনের ল্যাটিন নাম ইউজ করতে হয় না, বিকজ তাদের নাম অনুসারে প্রতীকগুলো সেট আপ করা হয়েছে। কিন্তু 11 নম্বরে আসি, আমরা বুঝতে পারলাম কি যে ইংলিশ নাম ব্যবহার না করে কিভাবে অ্যাকচুয়ালি ল্যাটিন নাম ব্যবহার করার মাধ্যমে মৌলের প্রতীকগুলো সেট আপ করা হয়েছে। 12 নম্বরে হচ্ছে ম্যাগনেসিয়াম। অনেক, এটা অ্যাকচুয়ালি শব্দ হচ্ছে ম্যাগনেসিয়াম, বাট আমরা এখানে ম্যাগনেসিয়ামও বলতে পারি। ম্যাগনেসিয়াম, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আর Ma নেওয়া হয় না, Mg নেওয়া হয়েছে। সো এই হিসেবে আমরা প্রতীক ইউজ করব Mg। 13 নম্বর হবে অ্যালুমিনিয়াম। আমরা অনেকে চিনি অ্যালুমিনিয়ামের অনেক বাসন কোষণ আমরা ইউজ করি। অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ধাতুটা থেকে ইউজ করা হয়। অ্যালুমিনিয়াম, এটার জন্য ইউজ করা হয়েছে Al, প্রথম দুটো অক্ষর। তারপর ইউজ করা হয়েছে সিলিকন। এখানে প্রত্যেকটা মৌলের নাম আমাদেরকে ভালো করে শিখতে হবে, এবং প্রত্যেকটা মৌলকে আমাদের ভালো ইউজ করতে হবে সামনে, এবং এই ক্লাসে ইউজ করতে হবে। Si, সিলিকন। 15 আছে ফসফরাস। P, শুধুমাত্র P হচ্ছে ওর প্রতীক। 16 আছে সালফার। এখানে সালফারে S আছে। এই Sটা সালফারের আগেই সেট করে ফেলা হয়েছিল, কারণ এখানে সবগুলোকে সিরিয়ালে, আমরা হয়তো এইভাবে সিরিয়ালে পড়তেছি, কিন্তু আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু সোডিয়ামকে সালফারের পরে পাওয়া গেছিল। এই জন্য সালফারের ক্ষেত্রে S সেট আপ করা হয়েছিল, এই জন্য সোডিয়ামের Sটা এখানে সেট করা যায় না, এই জন্য ল্যাটিন নাম থেকে সেট করা হয়েছে।
17 যে কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কেন এই প্রবলেমটা হয়েছে তাহলে তোমরা এই উত্তরটা দিতে পারবা। এখানে কিন্তু পড়তেছি সিরিয়ালে আমরা, কারণ এই যে র্যাঙ্কিংগুলা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করা হয়। ভবিষ্যতে আমরা পড়বো এটা পারমাণবিক সংখ্যা কেন অ্যাকচুয়ালি সিরিয়ালে কেমন সেট আপ করা হয়েছে, কিন্তু পাওয়ার ক্ষেত্রে প্রকৃততে কেউ তার সিরিয়ালে খুঁজে পাওয়াতে এরকম কোনো যুক্তি দেখানো যায় না, যে যেটা পাইছে আগে সে সেটা নিয়ে সেট আপ করে ফেলছে। এই কারণে কি এরকম নামগুলো দেখাচ্ছে। ক্লোরিনের জন্য Cl সেট আপ করা হয়েছে। 18 আর্গন, Ar। 19 পটাশিয়াম, অনেকে পটাশিয়াম বলে কিন্তু ইংলিশ নামটা হচ্ছে অ্যাকচুয়ালি পটাশিয়াম। ওকে, বাই দ্য ওয়ে এখানে আবার আরেকটা সমস্যা যে পটাশিয়ামে আমরা পি ইউজ করতে পারবো না, বিকজ ফসফরাসে আমরা পি অলরেডি ইউজ করে ফেলছি। এই জন্য একেও সোডিয়ামের মতোই তার ল্যাটিন নামটা নিতে হবে। সোডিয়ামের মতো সোডিয়ামের যেমন ওর ল্যাটিন নাম ছিল কি নাইট্রিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। হ্যাঁ, ল্যাটিন ভাষায় এটাকে ক্যালিয়াম বলা হয়, দ্যাটস ওয়াই পটাশিয়ামের প্রতীককে ক্যা হিসেবে ডিনোট করা হয়। ঠিক আছে, সো এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে। প্রশ্ন আসবেই লাইফে, একবার হলে জিজ্ঞেস করবে কেউ না কেউ কেন এই নামগুলো এরকম হয়েছে। ক্যালসিয়াম, আমরা ক্যালসিয়াম ইউজ করে বাংলায়, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, এবং সেটার ডিনোট হচ্ছে সিএ দিয়ে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমাদের অণুপরমাণুর জার্নিতে সব থেকে যৌগ গঠন বলো, যে কোনো একটা যৌগকে চিনা বলো, ইউজ করা বলো, ব্যবহার, মানে যতগুলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে সব কিছুর মধ্যে এরাই হচ্ছে প্রাণ হিসেবে কাজ করবে, আর এদের প্রাণ হচ্ছে বেসিক্সগুলো। ঠিক আছে, সো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি নিয়ে যাচ্ছি। তোমরা কোনো ক্লাস 6, 7, 8, 9, 10 এরকম কোনো স্পেসিফিক ক্লাসের জন্য নয়, এখানে সব যাদের কাছে সায়েন্স আছে সবার ক্ষেত্রে এইগুলো পড়তেই হবে। এটার বাইরে তুমি পড়তে পারবে না, তোমাকে একবার হলে জানতে হবে। তুমি পরীক্ষা পাস করো না করো কিছু আসে যায় না, এখানে মাস্ট তোমাকে এই পড়াগুলো পড়তে হবে। একবার হলেও জানতে হবে পৃথিবীতে মৌল কয়টা আছে, একবার হলেও জানতে হবে প্রত্যেকটাই পরমাণুর ভিতরে কি কি কণা আছে। ইভেন তুমি যদি পড়ালেখাও ছেড়ে দাও তাও তোমাকে জানতে হবে ইলেকট্রিসিটির সম্পর্কে। তুমি ইলেকট্রিসিটির সময় ইউজ করতেছো, ইলেকট্রিসিটি হয় ইলেকট্রনের পাসের মাধ্যমে, কোন দিকে পাস হলে সেটা পরের কথা, কিন্তু ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি আসছে সেটাও জানতে হবে। সো এগুলো অ্যাকচুয়ালি শুধু একাডেমিক পড়ালেখা নয়, এগুলো আমাদের লাইফের জার্নি, লাইফের পড়ালেখা। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই তোমাদেরকে সুন্দর করে গুছানোর জন্য আমি এই উদ্যোগটা নিছি। তোমরা একটু আমাকে হেল্প করবা, অ্যাকচুয়ালি আমাকে হেল্প করার মধ্যে তোমরা নিজেদেরকে হেল্প করবা। এখানে ফার্স্ট হচ্ছে এই র্যাঙ্কিংগুলো মাস্ট সিরিয়াল রাখতে হবে, এখানে উলট পাল্ট করতে পারবো না। বা আমি বাংলা বানান, ইংলিশ বানান এবং তাদের প্রতীকগুলো লিখে দিছি। আমি আবার বলতেছি, মৌল যখন পড়বো, পরমাণু যখন পড়বো তখন প্রতীক বলবো, যখন যৌগ গঠন পড়বো, যৌগ গঠন করা হবে যৌগের সংকেত হিসেবে সংকেত লিখবো, ওখানে প্রতীক লেখা যাবে না। এগুলো কিন্তু খুব আলাদা করে পড়তে হবে। তারপর হচ্ছে এখানে দুইজনকে আমরা পাইছি, এক হচ্ছে সোডিয়াম আর এক হচ্ছে পটাশিয়াম, যাদের ইংলিশ নাম দ্বারা ডিনোট আসে নাই, যাদের নাম আসছে ল্যাটিন নাম দ্বারা। এটা পর্যন্ত তোমাকে আলাদা করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে কিছু কিছু বানান আছে যেটা তুমি কোনোদিন চিন্তাও করতে পারো না এরকম বানান হবে, যেমন ক্লোরিন বানানটা হচ্ছে CH দিয়ে শুরু। ঠিক আছে, তারপর এখানে এতগুলো সিয়াম যতগুলো ছিল সবগুলো ডাবল এস ছিল, কিন্তু এখানে ক্যালসিয়াম বানান আছে CI দিয়ে। অনেক কিছু বানান আছে তুমি কোনোদিন চিন্তাও করতে পারবে না যদি না পড়ো। ঠিক আছে, সো সায়েন্স স্টুডেন্টের মতো হইতে হবে, ডিপলি লেখাপড়া করতে হবে, সবকিছু জানতে হবে, যতটুকু পড়ছি ততটুকু অন্তত জানতে হবে, আর বাকিগুলো হচ্ছে তোমাদের হাতে, তোমাদের সৃষ্টিকর্তার হাতে। এখন এখানে আমি আবার প্রথম থেকে রিভাইজ করে দিচ্ছি। মৌল, যৌগ বা পদার্থের গঠন পড়ার জন্য ফার্স্ট অফ অল মৌল এবং পরমাণু হচ্ছে একটাই, সো সিনোনিম হচ্ছে এরা। কিন্তু আমরা যখন ব্যবহার করে এই যে এইসব জিনিস পড়ার জন্য আমরা এগুলোকে মৌল হিসেবে পড়বো, যখন এদের ভিতরে ঢুকবো কণিকার পড়ার জন্য আমরা পরমাণু হিসেবে পড়বো। সো একই কথা, একজনই। তাহলে মৌল এবং পরমাণু একই কথা, যৌগ এবং অণু সেই কথা। তাহলে যৌগ এবং অণু গঠন হয় মৌল বা পরমাণুর মাধ্যমে। পরমাণু পড়লে আমরা যৌগ গঠন, অণু গঠন করতে পারবো, মানে মৌল পড়লে যৌগ গঠন করতে পারবো। তো দ্যাটস ওয়াই আমরা যেটাই গাঠনিক উপাদান পরমাণু বা মৌল সেটাকে আমরা আগে পড়বো, এবং সেটা পড়ার একমাত্র ফার্স্ট ওয়ে বা ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট টার্ম হচ্ছে এই জিনিসটা, যে কিছু কিছু মৌলের নাম জেনে রাখা, সিরিয়ালি জেনে রাখা, তাদেরকে অ্যাকচুয়ালি কি দিয়ে প্রকাশ করা, কেন প্রকাশ করে এভাবে, এবং যদি তাদের নাম যদি ইংলিশ নাম থেকে প্রকাশ না হয় কোন শব্দ বা কোন ভাষা থেকে প্রকাশ করা হয়, এবং সেই ভাষাটাতে তার নামটা কি। প্রতিটা জিনিস তোমরা এখানে ফার্স্টে, এটাই ফার্স্ট ক্লাস, এর থেকে বেশি পড়ার দরকার নাই, এটাই যথেষ্ট। এভাবে পড়ার পর
আমরা চলে যাব যে এগুলোকে কিভাবে অ্যাকচুয়ালি এই যে সিরিয়াল র্যাঙ্কগুলো করা হয়েছে সে র্যাঙ্কগুলো কি, কেন এবং কণিকার আইডিয়াগুলো আমরা নিয়ে ফেলবো। ঠিক আছে, সো এই পর্যন্ত থাকবে। কোনো কোয়েশ্চেন থাকলে মাস্ট কমেন্টে করবা অথবা গ্রুপে করবা। কিন্তু আশা করি এগুলো যেহেতু তোমাদের অনেকের পড়া আছে, বিশেষ করে না ক্লাস 9-10 পড়া আছে, তোমরা যাতে এগুলো রিভাইজ করো এবং রিভিশনে যদি কোনো কিছু মিস আউট হয় তাহলে এটা তো রিকভার বা রিট্রিভ হয়ে যাবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে মাস্ট এখনো যদি এমন কোনো কিছু আবিষ্কার করে ফেলো যেটা আমি ভুল বলছি, ঠিক আছে, তোমার দৃষ্টিতে ভুল বলছি, অবশ্যই আমাকে এটা বলবা। ঠিক আছে, আর এখানে অবশ্যই 3টা মৌলকে একটা স্পেশালি দাগে রাখতে পারো। একটা হচ্ছে 2 নম্বরটা, 10 নম্বরটা এবং 18 নম্বরটা। কি স্পেশালিটি আছে ওদের মধ্যে আমরা পরে ক্লাসে আলোচনা করবো। এগুলো এটাই একমাত্র বিষয় হয়ে যাবে একটা সময় গিয়ে। এই 3 জন হচ্ছে খুবই স্পেশাল এবং ওদের জন্যই এত কাহিনীগুলো হচ্ছে, কি হবে না হবে এগুলা যৌগ গঠন থেকে শুরু করে সবকিছু। এই আপাতত এই 3 জন। আমাদের ফুল পর্যায় সারণীতে 6 জন আছে। আমরা 20টার মধ্যে অলরেডি 3টা পাই গেছি, বাকি যতগুলো আছে 98টা, সেই 98টার মধ্যে মাত্র 3 জন আছে। এই 3 জন কারা এবং কেন, এরা কেন এত স্পেশাল, হ্যাঁ, এবং এদের জন্যই কেন পর্যায় সারণী এত ঘোরাফেরা করতেছে আমরা ভবিষ্যতে আলোচনা করবো। তো তার জন্য বুঝতে গেলে তোমাকে এই বেসিকগুলো বুঝে ফেলতে হবে। 1 থেকে 20 নাম্বার পর্যন্ত শিখে ফেলিও। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করিও।